সন্ত্রাসী সুব্রত বাইনের ফাঁসি কার্যকর। তারেক রহমান, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে হত্যার টার্গেট ছিল। ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বৃষ্টি, আপনি জানেন যে এই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সে মূলত আওয়ামী লীগ ও শেখ হাসিনার আদেশেই ডক্টর ইউনূস সহ অনেককেই হত্যা করার মিশনে নেমেছিল, কিন্তু ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং যেই কারণে মূলত তাকে কিন্তু ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, দিল্লিতে হাসিনার গলা টিপে ধরেছে ডক্টর ইউনূসের যে মাস্টার প্ল্যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই সুব্রত বাইনকে রাতের অন্ধকারে সিলেট সীমান্ত দিয়ে দেশে নিয়ে আসা হয়েছিল লন্ডনে রাজনৈতিক কিলিং মিশনে পাঠাতে। গোয়েন্দা তথ্য অনুসারে সুব্রত বাইন দীর্ঘদিন ভারতে অবস্থান করায় দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইক্সের অর্থাৎ এর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে নেপালের জেল পলাতক এই সন্ত্রাসীকে কাজে লাগানোর জন্য বাংলাদেশে পাঠিয়ে দেয়। বাংলাদেশে তাকে পাঠানোর ক্ষেত্রে কোনো বন্দি বিনিময় চুক্তি ছিল না। সুব্রত বাইনকে বাংলাদেশে পাঠানো হয়েছে 2022 সালের ফেব্রুয়ারি মাসের কোনো এক গভীর রাতে, যা আদালতে এক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তিনি জানিয়েছেন। সুব্রত বাইনের দেয়া এ তথ্য বৃহস্পতিবার দেশের সব সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। যদিও কি কারণে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে সে কথা তিনি জনসম্মুখে বলেননি। এর আগে দৈনিক আমার দেশ পত্রিকায় কানেকশন সুব্রত বাইন কিলিং মিশনে মাঠে শিরোনামের সংবাদ প্রকাশিত হয়েছিল। গোয়েন্দা তথ্য অনুসারে সুব্রত বাইন দীর্ঘদিন ভারতে অবস্থান করায় এর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। সূত্র জানিয়েছে, সুব্রত বাইন এর কমান্ডো জেড ক্লাস এনএসজি টাইপ প্রশিক্ষণপ্রাপ্ত, গ্রেনেড সহ মরণঘাতী ভারী অস্ত্র চালাতে পারদর্শী তিনি। এজন্য ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা MIO তাকে সম্পদ হিসেবে বিবেচনা করত। সুব্রতকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আনা হয়নি, বরং হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান দিল্লি রয়ের চিফ এবং অপারেশন হেডের সাথে সমন্বয় করে তাকে রাতের অন্ধকারে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। কলকাতা প্রেসিডেন্সি জেল থেকে তাকে রিমান্ডের কথা বলে এদেশে 2022 ফেব্রুয়ারিতে আনা হয়। সে সময় সুব্রতর উকিল বারবার কোর্টে তার বিরুদ্ধে সবার তথ্য জানতে চাইলেও কোনো সদুত্তর পাননি। সুব্রত বাইনকে র্যাব হেডকোয়ার্টারে রেখে আরও প্রশিক্ষণ দেওয়া হয়। তাকে এবং তার সহযোগীকে লন্ডনের রাজনৈতিক কিলিং মিশনে পাঠানোর পরিকল্পনা ছিল, যা 5 আগস্টের কারণে ভেস্তে যায়। তার লন্ডনের রাজনৈতিক মিশনটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার মিশন। সুব্রত বাইনকে স্নাইপার হিসেবে ব্যবহার করে তারেক রহমান জুম্মার নামাজ পড়তে যান যে মসজিদে, ওই মসজিদে যাওয়া আসার সময়টাকে বেছে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। লন্ডনের কাজ শেষ হলে সুব্রতকে পরবর্তীতে মেরে ফেলা হতো যেন কোনো প্রমাণ না থাকে। 2023 ফেব্রুয়ারি মাসে কলকাতার STF সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জয়ন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। তারপর তাকে নিয়ে আসা হয় র্যাবের হেডকোয়ার্টারে। তার সাথে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও পুলিশের সাবেক ডিআইজি মনিরুল ইসলাম। তারা সুব্রতকে জানান তাদের কথা মতো কাজ করলে সুব্রতকে ক্রসফায়ারে দেয়া হবে না। সুব্রত রাজি হলে তাকে জিয়াউল আহসানের অধীনে উত্তরায় একটি বাড়িতে রাখা হয় এবং 3 মাস পর সুব্রত বাইনের মেয়ে বিতুর সাথে যোগাযোগের ব্যবস্থা করিয়ে দেওয়া হয়। এর মধ্যে সুব্রত বাইনকে জিয়াউল হাসানের ঘনিষ্ঠ কর্মকর্তারা ট্রেনিং দেয়। তাকে স্নাইপার রাইফেলের ব্যবহারও টার্গেট করে গুলি করার আগে বাতাসের গতি, আর্দ্রতা, দূরত্ব এবং এসব খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। 2023 সালের ডিসেম্বর মাসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল হাসান, মনিরুল ইসলাম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন দেখা করে সুব্রত বাইনের সঙ্গে এবং টার্গেট তারেক রহমান এটা তাকে জানিয়ে যান। তারা সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠানোর কথা বলেন এবং জানান লন্ডনে তারেক রহমানকে মারার জন্য যা যা সাপোর্ট দরকার লন্ডনের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম সে বিষয়গুলো দেখবেন। কাজ হবার পর সুব্রতর ভারতীয় পাসপোর্টে কানাডায় পরিবার সহ পাঠানোর ব্যবস্থা করা হবে। এ কাজের ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারেস্ট আছে। সময় হলে সুযোগ বুঝে প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেলে সুব্রতকে পাঠানো হবে। তার বেশভূষা এখন যেন একরকম থাকে, দাড়ি বড় থাকে, তাকে পাকিস্তানি বলে মনে হতে হবে। কিন্তু 2024 5 আগস্ট শেখ হাসিনার পালানোর পর জিয়াউল হাসানের নির্দেশে তাকে তার মেয়ে বিতুর কাছে বুঝিয়ে দেওয়া হয়। আন্ডারওয়ার্ল্ডের সবাই, এমনকি তার পরিবারও জানতো যে সুব্রত বাইনকে মেরে ফেলা হয়েছে, যার কারণে 2022 সালের মার্চ মাসে ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর সুব্রত বাইনের মা কমলিনী বাইন হার্ট অ্যাটাকে মারা যান। সূত্র জানায়, সুব্রত বাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছেন, যার মধ্যে রয়েছে সুব্রত বাইন ও তার বাহিনীর উদ্দেশ্যে রাজনৈতিক নেতাদের টার্গেট করে হত্যা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির মিশন।
বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতারা ছিল তাদের মূল টার্গেট। এই পরিকল্পনার পেছনে ছিল আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত শীর্ষ পর্যায়ের কিছু নেতা। সহযোগী হিসেবে কাজ করেছে মোল্লা মাসুদ। হুন্ডির মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয়। সেই অর্থ দিয়ে শুটার ও কিলার নিয়োগ করা হয় এবং অস্ত্র সংগ্রহ করা হয়। গোয়েন্দা সূত্রে জানা যায় 5 আগস্টের পর সুব্রত বাইনকে যাদের হত্যার মিশন দেওয়া হয়েছিল তার মধ্যে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমও রয়েছেন। এছাড়াও রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অস্ত্র সরবরাহ এবং এর ব্যবহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য বের হয়ে আসে। অস্ত্রগুলো সীমান্ত থেকে এনে ঢাকার মগবাজার, শাহবাগ, গুলশান, বাড্ডার সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। জিজ্ঞাসাবাদে জানা যায় টার্গেট কিলিং এর পর বিভ্রান্তিকর প্রচারের মাধ্যমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগকে সুবিধাজনক অবস্থানে নেওয়ার পরিকল্পনা ছিল। 1991 সালে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে সুব্রত বাইনের সন্ত্রাস জীবনের উত্থান হয়। 1991 সালে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় সুব্রত বাইন অপরাধ জগতে আরও শক্তিশালী হয়ে ওঠেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর খুব কাছের লোক। একবার মগবাজারের মধুবাগ মাঠে তার জন্মদিনের উৎসবও হয়। ওই উৎসবে সরকার দলীয় অনেক নেতা হাজির হওয়ার পর সুব্রত বাইন রাতারাতি তারকা সন্ত্রাসী বনে যান। সে সময় যুবলীগের লিয়াকতের কবল থেকে মগবাজার এলাকার নিয়ন্ত্রণে নেন। এরপর 1994 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রিপল মার্ডারের নেতৃত্ব দেন সুব্রত। এছাড়া মগবাজারের রফিক, সিদ্ধেশ্বরীর খোকন সহ বেশ কয়েকজন তার হাতে খুন হন। ওই সময় রমনা, মগবাজার, কাউরান বাজার ও মধুবাগ এলাকায় গোলাগুলি ছিল নিত্যদিনের ঘটনা। এভাবে খুব অল্প সময়ে রাজধানীর দক্ষিণাংশের একটি বড় অংশের নিয়ন্ত্রণ চলে আসে সুব্রত বাইনের হাতে। তার বিরুদ্ধে সে সময় কমপক্ষে 30টি মামলা ছিল। 1997 সালে নয়াপল্টনের একটি হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশের এসি আকরাম হোসেন গ্রেফতার করেন সুব্রত বাইনকে। বছর দেড় এক জেলে থাকার পর জামিনে বেরিয়ে যান। সুব্রত জেলে থাকার সময় তার স্ত্রী গ্রুপেরই এক সদস্যের প্রেমে পড়েন। জেল থেকে বেরিয়ে ঘটনা জানার পর সুব্রত নিজেই স্ত্রীকে সেই যুবকের সঙ্গে বিয়ে দেন। পরে 1999 সালে কুমিল্লায় বিউটি নামের এক নারীকে বিয়ে করেন সুব্রত। তবে বিয়ের কয়েক বছর পরেই বিউটিকে ডিভোর্স দেন। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীর নাম ও তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। এই তালিকায় প্রথম নামই ছিল সুব্রত বাইনের। তার নাম ইন্টারপোলেও নোটিশ দেওয়া হয়। এরপর সুব্রত ঢাকা ছেড়ে কলকাতায় ঘাঁটি করেন। পশ্চিমবঙ্গের নদিয়া ঝামেলা নামে এক নারীকে বিয়েও করেন সুব্রত। ভারতে গিয়ে সেখানে জমি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন সুব্রত। পরে কলকাতার স্পেশাল ট্রান্সপোর্ট কারাইয়া এলাকা থেকে 2008 সালের 13 অক্টোবর সুব্রতকে অস্ত্রসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে কলকাতায় অস্ত্র ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলাও হয়। ওই মামলায় 2009 সালের 6 জানুয়ারি জামিনে ছাড়া পেয়ে আবার গা ঢাকা দেন সুব্রত। 2009 সালের 22 সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে সুব্রত বাইন নেপাল সীমান্তের কাকোরটা শহরে ঢুকে পড়েন। পরে নেপাল পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের 3 বছরের মাথায় 2012 সালের 8 নভেম্বর সুড়ঙ্গ খুঁড়ে নেপালের কারাগার থেকে পালিয়ে ফের ভারতে অনুপ্রবেশ করেন সুব্রত। একই বছরের 27 নভেম্বর কলকাতার বউবাজারের একটি বাসা থেকে সুব্রতকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। সেখানেই ফতেহ আলী নাম নিয়ে ছদ্মবেশে অবস্থান করেছিলেন তিনি। দিল্লিতে হাসিনার গলা টিপে ধরেছে ডক্টর ইউনূসের যে মাস্টার প্ল্যান। ডক্টর ইউনূসকে নিয়ে বেসুমার কাদা ছোড়াছড়ি করাই যাদের বড় দায়িত্ব তাদের বলি। শুধু চীন সফরেই ডক্টর ইউনূসের সাফল্যের কথা সামান্য একটু শুনুন। 15,000 কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা, 12,000 কোটি টাকার 4টি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয়, 10 কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি, বিনা শুল্কে 2028 সাল পর্যন্ত মুক্তপণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক চুক্তির তৈরির অঞ্চল $1 ট্রিলিয়ন চুক্তি হতে যাচ্ছে।